সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামাত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব, নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির নেতা গুলিবিদ্ধ। নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হামলার শিকার। ভোট বানচালের চেষ্টার অভিযোগ আমানুল্লাহ আমানের। এবং এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 ভাগ প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলেও যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জের ভৈরবে জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে।
যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, বললেন জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। পরে মৌলভীবাজারে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছেন তাদেরকে 3 গুণ প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। এরপরে হবিগঞ্জে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন একটি দলের লোক বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে, বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? এদিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসভায় সেখানকার সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুদ নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। যারা প্রবাসীরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন এই সংবাদ। কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন, ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। শুভেচ্ছা, স্বাগতম। প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কয়েকটি জেলায় জনসমাবেশ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। যুব সমাজের সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটসঙ্গীরা উপস্থিত ছিলেন সমাবেশে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামাত। মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ। বিকেল 4:30টার দিকে মঞ্চে হাজির হন ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাঁড়িপাল্লার প্রার্থীরা। এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 আগস্টের মতো। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করবে বলে জানান জামাতের আমির। এ সময় তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর দখলবাজের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিজয়ী হলে তিনি কি করবেন তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন জামাতের আমির। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস,
মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। জামাত সরকার গঠন করলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষকে সচেতন করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী আসনের ভাটারা এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে নাহিদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে, মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে জানান, এবারের নির্বাচনে মানুষের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা কোনো আকাশ কুসুম স্বপ্ন মানুষকে দেখাচ্ছি না, যেটা বাস্তবিক সমাধানযোগ্য। আমরা সেই প্রতিশ্রুতিগুলোই করতেছি, মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং মানুষকে ইলেকশনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও যাতে মানুষ ভোট দেয়, হ্যাঁ পক্ষে ভোট দেয়, সেই সচেতনতা আমরা তৈরি করতেছি এবং আমরা এবারে নির্বাচন নিয়ে মানুষের ভিতরে কিন্তু সেই ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ এবারের ইলেকশনে তৈরি হয়েছে। প্রথম দিনে রাজধানীতে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন দলের প্রচারণায় নানা প্রতিশ্রুতি। প্রতীক হাতে মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থী। সমাবেশ, গণসংযোগ আর স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানীর অলিগলি। প্রচারণার প্রথম দিনেই ভোটারদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সমাবেশ, গণসংযোগ আর নেতাকর্মীদের মুহুর্মুহুর স্লোগানে নগরীর অলিগলি ও মাঠে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার সকাল থেকে একে একে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। কেউ বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণার সূচনা করেন, কেউ বা শ্রদ্ধা জানান বাংলাদেশের 3 সূর্য সন্তানকে, আবার কেউ জুলাই শহীদ পরিবারের বাড়ি থেকে শুরু করেন নির্বাচনী কার্যক্রম। যে যেভাবে পেরেছেন ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সুবিধা ও নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন তারা। দু একটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে তারা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত দুরভিসন্ধি। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সকলেই ভোট কেন্দ্রে যে আপনাদের ভোটটি আপনারা দিবেন। গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন। আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমরা ভোটের অধিকার চেয়েছি, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ চেয়েছি। দেশে একটা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, দায়বদ্ধ একটা সরকার শাসন ব্যবস্থা আমরা তৈরি করতে চেয়েছি। বিএনপি জোটের এবং তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের পক্ষ থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। ঢাকা 13 যতগুলো সমস্যায় জর্জরিত, সন্ত্রাস থেকে শুরু করে বেসিক নাগরিক সুবিধা বঞ্চিত, যে এই প্রত্যেকটার সমাধানে আমরা তাদের সাথে কাজ করছি এবং আগামীতে করব। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনের প্রচারণা। 12 ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও নির্বাচনী প্রচারণার প্রথম দিন ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। চট্টগ্রামে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার করেন। খুলনায় জামাত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। রংপুরে প্রচারণা চালান এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ের লড়াইয়ে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের ধানের শীষ প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করবে বলে অঙ্গীকার করেন তিনি। গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পূরণে বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে রাস্তায়, সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। বৃহস্পতিবার সকালে প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় নামেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে গণসংযোগ করেন তিনি। বলেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। অসৎ, দুর্নীতিবাজ, চরিত্রহীন, চাঁদাবাজ এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? আসসালামু আলাইকুম। ফসলের মাঠে গিয়ে কৃষকদের কাছে ভোট প্রার্থনা করেন রংপুর 4 আসনের 10 দলীয় জোট প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমরা মনে করি যে সেনাবাহিনী যদি অ্যাক্টিভলি মাঠে থাকে এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকাটা পালন করে, সেক্ষেত্রে ভোট সুষ্ঠু হওয়ার দিকে এগিয়ে যাবে। বরিশাল শহর থেকে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল 5 আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত, ইনসাফের দেশ গড়তে হাত পাখায় ভোট চান তিনি। দেশের শান্তির জন্য, স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাকায় ভোট দিবেন। এদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর 1 আসনের প্রার্থী প্রয়াত দেলোয়ার হোসেন সাইদের ছেলে মাসুদ সাইদি নিজ নির্বাচনী আসনে প্রচারণা চালান। রাজনীতির আসল লক্ষ্য সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি পিরোজপুর গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছি। নির্বাচন কমিশনের তথ্য মতে 298টি আসনে মোট 1981 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওমর ফারুক, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা বাড়াতে 5 কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কেন্দ্র থেকে কর্মসূচিগুলো সম্পর্কে অবহিত করা হয়। জনমত গঠনে এখন থেকে কিউআর কোডের মাধ্যমে সরাসরি মতামত ও পরামর্শ জানানো যাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। পাশাপাশি লেখা যাবে চিঠি, পাঠানো যাবে ইমেইল। ইউথ পলিসি টক উইথ তারেক রহমানের মাধ্যমে তারুণ্যের ভাবনা সরাসরি শুনবেন তারেক রহমান। এছাড়া 8টি লিফলেটের মাধ্যমে বিদেশি কূটনৈতিকদের কাছেও পৌঁছে দেয়া হবে বিএনপির আগামীর পরিকল্পনা। কিউআর কোডে এবং সেই যে ওয়েবসাইটটিতে চলে যাওয়ার কথা অটোমেটিকলি সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরই আপনারা আপনাদের মতামত এবং সেখানে কিছু আপনার নাম, ঠিকানা বা যেটা দিতে হয়, এবং এই মতামতগুলো আমরা আনটিল নির্বাচন পর্যন্ত আমরা সেটি নেব। ইমেলের অ্যাড্রেসটা হচ্ছে মেইল MAIL @letter LETTER 2 হচ্ছে নাম্বারে 2 TR.com। তার মানে মেইল @letter2tr.com এ ইমেল করলে সেই ইমেলগুলো থেকে আমরা এই পরামর্শগুলো ওনাকে প্রিন্ট করে দিই। পাশাপাশি ফেসবুক গ্রুপ যেটার নাম হচ্ছে লেটার টু তারেক রহমান, এবং একটা ওয়েবসাইটও আছে লেটার টু আর। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণই এর বিরুদ্ধে জবাব দেবে বলে আশা করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি থাকবে বলে জানান প্রেস সচিব। আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলে শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে, উনি এমন হেন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যে করেন নাই, তারপরে উনি কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবে।
গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণই এর বিরুদ্ধে জবাব দেবে বলে আশা করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি থাকবে বলে জানান প্রেস সচিব। প্রেস সচিবের এই বক্তব্যটি আমরা এতক্ষণ শুনছিলাম। প্রবাসের সময় আরও থাকছে। নয়াপল্টনে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড়। স্কুলে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষের গা ঢাকা, আদালতে মামলা করার সিদ্ধান্ত। অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছর রাজপথে লড়াই সংগ্রাম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে নিজ সংসদীয় আসনে প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, বিগত 17 বছর বাংলাদেশের মানুষের নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবে। আমরা ভোটের অধিকার চেয়েছি, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ চেয়েছি। দেশে একটা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, দায়বদ্ধ একটা সরকার শাসন ব্যবস্থা আমরা তৈরি করতে চেয়েছি। বিএনপি জোটের এবং তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের পক্ষ থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা, তবে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জের হযরতপুরে ঢালিকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণার মিটিং শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে 2 জন এসে হাসান মোল্লাকে 3টি গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাতে গুলিবিদ্ধ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা 2 আসনের বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। অতএব প্রশাসন দেখবেন কারা করেছে, কেন করেছে, তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন। এটি আমাদের প্রত্যাশা, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। নির্বাচনী প্রচারণায় মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরে আলাদা সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড়ে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে প্রচারণায় কথা কাটাকাটি হয় দুপক্ষের। এর জেরে দুপুরে দিঘির পাড় বাজারের গরুর হাট এলাকায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের 2 গ্রুপ। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় আহত হন 4 জন। এদিকে লক্ষ্মীপুর সদরের পশ্চিম চর মনসা এলাকায় ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হন উভয় পক্ষের 4 জন। এবারের নির্বাচনে লড়ছেন 891 জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে 100 কোটি টাকা মালিকের সংখ্যা 27। তাদের মধ্যে 25% প্রার্থীর মোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানায় টিআইবি। নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, সম্পদের তথ্য গোপন করা হলেও তা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ব্যর্থ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামায় সম্পদের বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, এবারও নির্বাচনে লড়ছেন 891 জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে 100 কোটিপতি প্রার্থীর সংখ্যা 27 জন। 25% প্রার্থীর মোট ঋণের পরিমাণ 18,868 কোটি টাকা বলেও জানায় সংস্থাটি। টিআইবির অভিযোগ, আইনের মাধ্যমে ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো। এবার সেটাকে 1 দিন আগে আনা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে।
21 জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও টিআইবির তথ্য বলছে অন্তত 2 জন প্রার্থীর এখনও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। হলফনামায় বেশ কয়েকজন প্রার্থী সম্পদের তথ্য গোপন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। হলফনামার মাধ্যমে তথ্য প্রকাশ এর ফলে যে সম্ভাব্য প্রাপ্তি সেটি বাস্তবে অর্জন হচ্ছে না, এই কারণে যে এর সাথে সংশ্লিষ্ট যে 3টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নজরদারি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন নিজে এবং জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, তারা তাদের ভূমিকা যথাযথ পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে কিন্তু এগুলোর কোনো সঠিক সুফল আমরা পাচ্ছি না। এবারের নির্বাচনে কোনো দলই নারী প্রার্থীদের অংশগ্রহণ 5% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা, অর্থ, পেশিশক্তি এবং ধর্মের কাছে রাজনীতি জিম্মি দশায় পরিণত হচ্ছে। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান সংক্রান্ত নির্দেশনা ইস্যুতে কুয়েতে এক মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ওই সভায় পোস্টাল ব্যালট পেতে ভোগান্তির কথা তুলে ধরেন প্রবাসীরা। সব প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। স্থানীয় সময় মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিশ্চিত করতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় প্রবাসীরা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন ধরনের ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন। আমাদের পোস্ট বক্স নাম্বার যারা আমাদের ভাড়ানো আছে সেগুলির মধ্যে ওই নাম্বারগুলো দিয়ে দেয় আমাদের, তাহলে আমরা জিনিসটা মানে সহজে জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আমি তো বললাম, ইংলিশে বললাম, সব কিছু প্রুফ সেগুলো লিখে দাও। আমি লিখে দিলাম, ম্যাডামকে দিলাম, ম্যাডাম তোমার এখানে আসছে, কিন্তু এখানে 2 দিন বস্তা আছে, তুমি খুঁজো। আমি 2 দিন বস্তা খুঁজলাম, খোঁজার পর আমি ওখানে পাই নাই। আমরা যে লোকেশন চালু করে ওদের যে রেজিস্ট্রেশন করছি, সেম প্লেস অ্যাড্রেসটা এসে গেছে ওদের ইয়ে করতে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আশ্বাস দেন, সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের ব্যালট পেপার নিজের ছাড়া অন্যের ভোট দেওয়ার কোন রকম কোনো স্কোপ নাই। এত কষ্ট করে এত ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পাঠাচ্ছেন আপনাদের ভোট দেওয়ার জন্য, এই ভুলটা আমাদের কোনো না করি। কুয়েত থেকে মোট 35,386 জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেন। এর মধ্যে 35,262 জনের আবেদন অনুমোদিত হয়, যার মধ্যে 524 জন নারী ভোটার রয়েছেন। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। সুইজারল্যান্ডের দাভোসে শান্তি পরিষদের আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্প সহ 20টি দেশের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। এই পরিষদ জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। শিগগিরই এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী কাঠামো হতে পারে বলেও দাবি তার। বলেন, এই পরিষদে যোগ দিতে মুখিয়ে আছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। এই স্থিতিশীলতা বজায় রাখতে 59টির বেশি দেশ কাজ করছে বলেও দাবি তার। আইসিসির দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সভার পর বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে একদিনের সময় পেয়েছিল বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী
আস্ফালন হবে না, আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনও চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত। এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।